নেটের কপালের কিছু না কই। আচ্ছা, আহ শুভ্র শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কাঙ্ক্ষিতভাবে অবশ্যই সরি জানিয়ে দুঃখিত, কারণ আমাদের নেটের প্রবলেমের কারণে, ওয়াইফাই এর প্রবলেমের কারণে, নেটওয়ার্ক জনিত কারণে আমাদের লাইভ থেকে আমরা লাইনচ্যুত হয়েছিলাম। আমি চাচ্ছি যে সবাইকে আবার মেনশন করে, আমি চাচ্ছি না লেট করতে, কারণ অন্য অন্য প্রোগ্রাম থাকবে আমাদের এরপরে আবার। সো তাড়াতাড়ি আমাদের লাইভটা অবশ্যই শেষ করতে হবে। সেই জায়গা থেকে অবশ্যই বলতেছি যে অবশ্যই সবাইকে মেনশন করতে থাকো, আমরা ক্লাসে চলে যাই, দেরি না করে। আমি দেখতেছি না যে সবাইকে একটু মেনশন করতে থাকো, আমরা দেখি কি করা যায়, এখন উপায় নাই। আচ্ছা, সেই জায়গা থেকে চলো শুরু করি। প্রথমে আমরা সলভ করতে গেছিলাম ঢাকা ইউনিভার্সিটি আজকে 23-24 সেশনের কোশ্চেন। এখানে ছিল যে বলেছিলাম যে টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে। হ্যাঁ, এই জায়গা থেকে আবার সবাইকে একটু মেনশন করে ক্লাসে ফিরতে বলো। যারা যারা আসতেছিলে সবাইকে একটু মেনশন করে ক্লাসে ফিরে যাও সবাই। টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে, এই জায়গা থেকে আমরা চলো শুরু করি। বলছিলাম যে হচ্ছে প্রোটিন আবরণ, ক্যাপসিড ক্যাপসোমিয়ান নিয়ে কথা বলছিলাম। ভিরিয়েটস এর কথা মনে রাখবা, ভিরিয়েটস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। ভিরিয়েটস কি বলতো, একটা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের নাম হচ্ছে ভিরিয়েটস। এটা সাধারণত উদ্ভিদে পাবা। কোথায় পাবা? উদ্ভিদে পাবা। যদি বলে গ্লাইকোপ্রোটিন কি, যেখানে সাধারণত গ্লাইকোজেন এবং প্রোটিন একসাথে সম্মিলিত অবস্থায় থাকবে, তার নাম হচ্ছে আমরা বলবো যে অবশ্যই গ্লাইকোপ্রোটিন। আচ্ছা চলো এরপরের কোশ্চেনে যাই আমরা। এরপরের কোশ্চেনে কি বলতেছে একটু চলো যাই। 2 নম্বর কোশ্চেনে বলতেছে যে নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়। তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাইতে থাকো নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়। আর রিদিতা বাসাক আছো, রিদিতা বাসাক সবাইকে একটু মেনশন করতে থাকো। যে যেখান থেকে যে গ্রুপে আছো সবাইকে একটু মেনশন করে ক্লাসে ফিরতে বলো। আমি লেট করবো না, আমি মোটেও লেট করবো না। আমরা সলভ করে আমরা বেরোয় যাবো। আমি তো বলেছি যে তাড়াতাড়ি ক্লাসটা করে আমরা বেরোয় যাবো। চলো, নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয় একটু কমেন্টের মাধ্যমে জানাইতে থাকো যে আসল অ্যান্সারটা তোমরা জানো কিনা। এটা কিন্তু আমরা কোশ্চেন সলভ করতেছি ঢাকা ইউনিভার্সিটির 23-24 সেশনের কোশ্চেন। অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে ধারণা নিতে পারবা তোমার প্রস্তুতি কত দূর হচ্ছে। ঠিক আছে, একটু চেষ্টা করো। নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়? আচ্ছা, অনেকেই জানাচ্ছ বি। আচ্ছা, দেখি কে কে অ্যান্সার করতে পারো, একটু আমি দেখি আগে। আচ্ছা, এখানে দেখতেছি অন্তর রয় আছো, ওয়াহিদা ইসলাম জানিস বি। আরো যারা যারা আছো অ্যান্সার করতে থাকো, আরো যারা যারা আছো অ্যান্সার করতে থাকো। আচ্ছা, আমি এরপরে আর কোনো গ্রুপে শেয়ার দিই নাই, কাউ জিজ্ঞাসা করো না। অনেকে হয়তো আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলতেছো লিঙ্ক কই। আমার পেজে আসলেই লিঙ্ক পেয়ে যাবা, যে কোনো একজন দিতে থাকো, আমার পেজে আসলেই লিঙ্ক পাইতে থাকবা। আচ্ছা চলো শুরু করি। বললাম নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়। তোমাকে এই অ্যান্সার করতে হলে আগে তোমাকে জানতে হবে আসলে পনির কি। ঠিক আছে, কোথা থেকে এটা তৈরি করা হয়। তোমরা সবাই জানো সাধারণত পনির তৈরি করা হয় দুধ থেকে। কোন জায়গা থেকে বলো তো? দুধ থেকে তৈরি করা হয় আসলে পনির। ওকে, এই জায়গা থেকে মনে রাখবা দুধের ক্ষেত্রে দুধের প্রোটিন, সাধারণত দুধের এনজাইম, এইগুলো সাধারণত রেনিন এনজাইম। দুধ পরিপাক করবে যে এনজাইম তার নাম কি? রেনিন এনজাইম। আর একটা কথা আছে এখানে, তোমরা জেনে রাখো দুধে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের নাম হচ্ছে ক্যাসিন জাতীয় প্রোটিন। কি প্রোটিন বলতো? ক্যাসিন প্রোটিন। এটাও পরীক্ষা আসতে পারে। তাহলে আমি বললাম কি, পনির তৈরিতে ব্যবহৃত হবে কোনটা? রেনিন নামক এনজাইম। যদি বলা হয় অ্যামাইলেস কোন, আমি তো বললাম যে গ্রুপে আমি কোনো, ধ্যাৎ, আবার নেট গেছিল। হ্যাঁ, আচ্ছা, সেই জায়গা থেকে বলবো এটাকে কার্বোহাইড্রেট জাতীয় প্রোটিন। কার্বোহাইড্রেট পরিপাক করবে হচ্ছে অ্যামাইলেজ। যদি বলা হয় পেকটিনেজ, পেকটিন, ঠিক আছে, পেকটিনেজ, জাইমেজ, এই ধরনের এনজাইম সবগুলোই সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় পরিপাককারী এনজাইম। সো আমরা লেট না করে 3 নম্বর কোশ্চেনে চলে যাব। চলো 3 নম্বর কোশ্চেনে যাই। নেটের আমাদের অনেক ডিস্টার্ব দিচ্ছে, আমি এক্সট্রিমলি সরি তোমাদের এই জন্য। আহ নিচের কোনটি হ্যাস ও স্ল্যাক চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা? অ্যান্সার করতে থাকো। নিচের কোনটি হ্যাস ও স্ল্যাক চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা? আচ্ছা, নেট যায় না, চিৎকার কইরেন না। নেট আসলে ক্লাসের মধ্যে যেহেতু নেট চলে যাচ্ছে বুঝছো, এমনিতেই বললাম যে হুট করে ক্লাসে এসেছি, তারপরও যদি নেটের প্রবলেম হয়ে থাকে এটা খুবই কষ্টদায়ক হচ্ছে নিজের জন্য। ঠিক আছে, যে অল্প
আচ্ছা চলো এই কোশ্চেনটার অ্যান্সার করা ট্রাই করো, সবাই অ্যান্সার করতে থাকো। এটা 3 নম্বরে অ্যান্সার করতে থাকো, যারা যারা ক্লাসে আছো অ্যান্সার করতে থাকো, ব্যস্ত করে অ্যান্সার করতে থাকো। 3-এর এ, অনেকে জানাচ্ছে 3-এর এ কোনটা যে অ্যান্সার হবে দেখো আগে, দেখি কোনটা অ্যান্সার হইতে পারে। সবাই অ্যান্সার করতে থাকো, 3 নম্বরে অ্যান্সার করতে থাকো যে কোনটা অ্যান্সার হবে, তারপর আমি অ্যান্সার করে দিচ্ছি। তোমাদের এখানে বোঝার বিষয় আছে, এমনি এমনি পারবা না, এটা অবশ্যই এগুলো কিন্তু বোঝার বিষয় আছে। 3-এর এ, হ্যাঁ সোসিয়াল চক্রের কার্বন ডাইঅক্সাইড গুরুত্ব কোনটা, তোমরা বলতেছো এ, দেখি কোনটা অ্যান্সার হইতে পারে, দেখি কোনটা অ্যান্সার হইতে পারে। আমি একটু, তোমরা একটু করতে থাকো, আমি দেখি, সবাই অ্যান্সার করতে থাকো, কে পারে অ্যান্সার দেখি। আচ্ছা যারা যারা পারো নাই, যারা যারা আছো ক্লাসে, ক্লাসটা শেয়ার করে দাও যাতে ক্লাসটা করতে পারে তোমার ফ্রেন্ড সার্কেল, কারণ আমি কোথাও বলি নাই তো, এই জন্য বলতেছি ক্লাসটা শেয়ার করে দাও, আমি পিডিএফ দিয়ে দিব। যারা যারা ক্লাস শেয়ার করো, ক্লাস শেয়ার করে আমাকে জানিও, আমি অবশ্যই পিডিএফ দিয়ে দিব সবাইকে। ক্লাসের আজকের কোশ্চেনের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা চলো দেখি, এবার আসো এই জায়গা থেকে কি কি বলতে পারি, চলো একটু দেখি। নিচের কোনটি হ্যাচ ও সিলাক চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, তাই তো? চলো আমরা কোশ্চেনটা সলভ করি। তোমরা বলতেছো অনেকেই দেখলাম যে বললে যে এটা হচ্ছে অ্যান্সার কোনটা, সাধারণত বললে এক, কিন্তু না, এটা অ্যান্সার কখনোই এক হবে না। এটার অ্যান্সার হবে কি বলতো, এটা অবশ্যই হবে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা। যদি বলা হয় আগে বোঝো, হ্যাস ও সিলাক চক্র বলতে কাদেরকে বোঝায়? হ্যাস ও সিলাক চক্র বলতে বোঝায় মূলত C4 চক্র। কি বলতো, C4 চক্র মানে কি, হ্যাস ও সিলাক চক্র, বুঝছো? এই C4 চক্রের ক্ষেত্রে মনে রাখো যে প্রথম স্থায়ী পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটা, এই দুইটা জিনিস তোমাদেরকে অবশ্যই জানতে হবে। যেহেতু চেয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, চলো আমরা এটা আগে জানি। মনে রাখো C4 চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হচ্ছে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। কোনটা বলতো, ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড। তাহলে অবশ্যই যারা অ্যান্সার করছো সি, তাদের ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। যারা এ করছো তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যান্সারটা কি হচ্ছে বলতো, ভুল হয়েছে। রাইবোলেজ 1,5 ফসফেট, এটা কোথায় পাবা? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কোথায় পাবা আমি একটু বলে দিই। C3 চক্রের ক্ষেত্রে, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম মনে রাখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। রিমাইন্ড ইট, কখনো কোনো পরীক্ষার হলে গিয়ে দেখবা ফসফোগ্লিসারিক অ্যাসিডের ক্ষেত্রে এইভাবে লেখা আছে 3PGA। পি মানে ফসফো, জি মানে গ্লিসারিক, এ ফর অ্যাসিড। অনেকেই এইভাবে যখন অপশন দেখবা অনেকেই বিভ্রান্ত হইতে পারো, কিন্তু এইভাবে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে বলে দিলাম পিজি এর পূর্ণরূপ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কোথায় পাবা? C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থে, এটা দেখবা। অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া C4 চক্রের, অর্থাৎ যেটা এখন বললাম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, এইটার ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটা? মনে রাখো C4 চক্রের ক্ষেত্রে প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে এইটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। আচ্ছা দেখলাম যে আমার শ্রদ্ধেয় আপনাদের ফিজিক্স টিচার এসকে শাকিল রহমান জানিয়েছেন পার শেয়ার 100 টাকা। ঠিক আছে, পার শেয়ার 100 টাকা। অবশ্যই যদি পার শেয়ার 100 টাকা হয়ে থাকে, এটা আমি না, এটা আমার স্যার, আপনাদের ফিজিক্স স্যার শাকিল স্যার আপনাদেরকে অবশ্যই এটা দিয়ে দিবে। আপনারা শেয়ার করে দিবেন, দিয়ে শাকিল স্যারের ওই যে আইডি আছে এখানে, ঠিক আছে, এসকে শাকিল রহমান, ওনাকে টুক করে মেনশন করে দিবেন যে স্যার এই যে শেয়ার করলাম, এখন 100 টাকা দেন। না দিলে আমার কাছ থেকে বুঝবেন, যদি না দেয় তখন আমার কাছ থেকে বুঝে নেবেন। আচ্ছা চলেন এর পরের কোশ্চেনটার অ্যান্সার করতে থাকি। চলেন 4 নম্বর কোশ্চেনে কি বলতেছে, বলতেছে নিচের কোন কোষটি নিউক্লিয়াসবিহীন, অ্যান্সার করার ট্রাই করেন। নিচের কোন কোষটি নিউক্লিয়াসবিহীন, অ্যান্সার করার ট্রাই করেন। নিচের কোন কোষটি নিউক্লিয়াসবিহীন, অ্যান্সার করার ট্রাই করেন। অর্পণ স্যার রকড, শাকিল স্যার শকড। আপনার শাকিল স্যার কখনো শকড হয় না, বুঝছেন, উনি সবাইকে শক দেয় কিন্তু কাউকে আসলে উনি নিজে শকড হয় না। আচ্ছা অ্যান্সার করার ট্রাই করেন, ব্যস্ত করে অ্যান্সার করার ট্রাই করেন। নিচের কোন কোষটি নিউক্লিয়াসবিহীন, দেখি কে পারেন। 4-এর এ, 4-এর এ, 4-এর এ, তাই তো, করতে থাকেন সিগনল, তাই তো। আচ্ছা আমি জানি এটা 9-10-এর কোশ্চেন, এটা সবারই পারার কথা। 4-এর এ, তারপরও দেখি কে কে পারছেন। আচ্ছা 4-এর এ বলছেন, সবাই জানাচ্ছেন 4-এর এ। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 23-24 সেশনের কোশ্চেন। আমি আবারও বলতেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি একটু হলেও বুঝতে পারবেন যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসলে কেমন হতে যাচ্ছে। আচ্ছা চলেন এখন দেখি আমরা এটা সলভ করতে পারি কিভাবে।
আচ্ছা, এটা করতে পারবো আমরা ইজিলি। দেখেন, এটা আমরা জানি সবাই যে 4-এর এ সিগনল। তবে যদি পরীক্ষায় আসে সিগনল কার অংশ, এটা একটু কমেন্টের মাধ্যমে জানান তো। সিগনল উদ্ভিদের কোন জিনিসের অংশ হিসেবে সিগনল পাই আমরা, একটু জানান তো। উদ্ভিদের কোন জিনিসের অংশ হিসেবে আমরা সিগনল পেয়ে থাকি, জানাইতে থাকেন। কে পারি দেখি, সিগনল আসলে কোথায় থাকে? সিগনল আসলে কোথায় থাকে, কে পারবেন দেখি? সিগনল কোথায় থাকে? এটার ক্ষেত্রে পড়বেন জাইলেম আর ফ্লোয়েম পড়ছেন আপনারা, ঠিক আছে। এই যে ফ্লোয়েমের 4টা অংশ আছে, ফ্লোয়েমের 4টা অংশের মধ্যে একটা অংশের নাম কি বলেন তো? অবশ্যই থাকবে, একটা নাম হচ্ছে, ফ্লোয়েমের 4টা অংশের মধ্যে একটা নাম ছিল, প্রথমটার নাম ছিল সিগনল। এই সিগনলের সাধারণত কেমন কি থাকে না বলেন তো? নিউক্লিয়াস থাকে না। রিমাইন্ড ইট, সিগনলের সাধারণত কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। গুড। আচ্ছা, সবাই লিখছেন ফ্লোয়েম ফ্লোয়েম ফ্লোয়েম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসেন এরপরের কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেনে চলেন আমরা দেখি কি বলতে পারি। চলেন, নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি? 4 করছি আমরা, 4 করলাম 5। নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি? ভয়াবহ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কখনোই আপনাদের সেভাবে করানো হয় নাই এবং এটা বারবার আসতেছে, সো এবার এবছর বলতেছি এখান থেকে কোশ্চেন হইতে পারে। নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি? এটা কে পারেন দেখি, কে পারবেন দেখি এটা? নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি? চলেন সলভ করেন। সলভ ইট, সলভ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত পারেন সলভ করার ট্রাই করেন। আচ্ছা চলেন আমরা একটু দেখি 5-এর সি, অনেকেই বলতেছেন 5-এর সি। 5-এর সি না বাবা, পুনরাবৃত্ত একক কোনটি? সি হবে না, একটু বলে দিলাম সি হবে না। অনেকেই বলতেছেন 5-এর ডি, কেউ বলছেন, আচ্ছা মাইমুনা ইবনা জানিয়েছেন 5-এর বি, ইশরাত জাহান জানিয়েছেন ডি, মুস্কান জানিয়েছেন 5-এর ডি, হাফসা খানাম আরজু জানিয়েছেন থ্যাংক ইউ মাস্টার, থ্যাংক ইউ ম্যাস। আচ্ছা চলেন একটু এখান থেকে, চলেন এখান থেকে কথা বলি, চলেন। আচ্ছা, প্রথম কথা, নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি আপনাকে জানতে হবে, তাই তো? নিউক্লিক অ্যাসিড সাধারণত দুইটা জিনিস তৈরি করে, ডিএনএ আরএনএ তো নিউক্লিক অ্যাসিড জানেনি, তারপর আপনারা জানেন এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে একটা নিউক্লিওসাইড, একটা নাম কি বলেন তো? নিউক্লিওসাইড। একটা নাম হচ্ছে নিউক্লিওসাইড, আর একটা নাম হবে